প্রথমেই আমাদের একটা প্রেসি ছিল। প্রেসিটা অ্যাকচুয়ালি একটু বড় ছিল। এটা জাস্ট যে আমাদের 2022-এর WBCS এর মেইনস হলো তার প্রেসিটা কিন্তু আমি লিখতে দিয়েছিলাম। একটু বড় জানি, এত বড় প্রেসি আমি জেনারেলি দিই না, এত বড় প্রেসি জেনারেলি আসেও না, পিআরবিতেও আসে না, বা মানে আমাদের যে ক্লার্কশিপ বলুন বা আইসিডিএস গেছে বা মিসলেনিয়াসেও কিন্তু এতটা বড় দেখতে পাওয়া কিন্তু যায় না। তবুও যেহেতু এসছিল বিসিএস এ, একটা বড় একটু প্র্যাকটিস করা হোক, সেই জন্য আজকেরটা দেওয়া। আজকের যে প্যাসেজটা ছিল প্রেসির, সেটা খানিকটা থিওরি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে হিস্ট্রি তার উপর বেস করে খানিকটা ছিল, মানে চসার বা চসারের কন্ট্রিবিউশন এইগুলো সম্পর্কে। যদি কারো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়া থাকে মোটামুটি, তাহলে তার বুঝতে নিশ্চয়ই সহজ হয়েছে। আমি পুরোটা মানে করে করে বলে দিচ্ছি, কোথাও অসুবিধা হলে বলবো। The medieval word for a poet was a maker, which indeed is the original meaning of a poet. তার মানে মিডাইভাল মানে হচ্ছে মধ্যযুগীয়। আমাদের যেমন বাংলা সাহিত্যের ইতিহাসকে কতগুলো যুগে ভাগ করা হয়, যে বাংলা সাহিত্যের ক্রমবিকাশের পর্যায়কে, সেরকম ইংরাজি সাহিত্যেও তিনটে যুগের কথা বলা হয়। একটা হচ্ছে ওল্ড এজ, আর একটা হচ্ছে মিডিল এজ বা মিডাইভাল পিরিয়ড, তারপরে হচ্ছে মডার্ন এজ মানে আধুনিক পিরিয়ড। তো মিডাইভাল এজের কথা এখানে বলা হচ্ছে যে মধ্যযুগে একজন কবি অ্যাকচুয়ালি ছিলেন মেকার মানে যিনি সৃষ্টি করেন, স্রষ্টা। তাহলে এক্ষেত্রে মেকার বলতে অ্যাকচুয়ালি হুইচ ইনডিড ইজ দ্য অরিজিনাল মিনিং অফ এ পোয়েট, যেটা আসলেই একটা কবি শব্দটার অর্থই হচ্ছে তিনি স্রষ্টা, তিনি নতুন কিছু সৃষ্টি করবেন। আর মিডাইভাল পিরিয়ডের বেসিসে দেখতে গেলে পোয়েট শব্দটা, পোয়েটের দায়িত্ব কি ছিল না, ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সফর্ম করা। ওল্ড ইংলিশের ক্ষেত্রে কি ছিল, যে ল্যাঙ্গুয়েজ ততটা ডেভেলপড ছিল না, মিডাইভাল পিরিয়ড থেকেই আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে শুরু করে। একটা স্পেশাল ইভেন্ট হয়েছিল 1066 এডিতে, নরম্যান কনকোয়েস্ট হয়েছিল। আমি জাস্ট একটু হিস্ট্রিটা বলে দিই, তাহলে বলতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এটা 1066 এডিতে হয়েছিল নরম্যান কনকোয়েস্ট। নরম্যান কনকোয়েস্ট জিনিসটা কি, অ্যাকচুয়ালি ইংল্যান্ডে থাকতো অ্যাঙ্গেলস, স্যাকশনস, জুটস, এরকম কিছু জাতি থাকতো, যারা খুব একটা সভ্যভদ্র ছিল না, খানিকটা বর্বর টাইপেরই ছিল। তো 1066 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চরা দখল করে নেয় মানে ইংল্যান্ডকে, বা ওই অ্যাংলো স্যাকশন জুট সবার যা যা এরিয়া ছিল সেইগুলো। যার ফলে কি হলো, আমরা এর আগেও দেখেছি যে আমাদের বাংলাতে কি হয়েছে, বাংলার মধ্যে অনেক হিন্দি শব্দের প্রবেশ ঘটেছে, যখন দেখা গেছে যে ইসলামিক এম্পায়াররা মানে আমাদের সঙ্গে, মানে ভারতবর্ষে যেমন, সরি, বাংলাতে যেরকম এই হুসেন শাহ বা ইলিয়াস শাহী বংশ, সেই সময় কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজের চেঞ্জ হয়েছে। তো ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটা হলো, ফ্রেঞ্চরা আসার পরে এই অ্যাংলো স্যাকশন যে ল্যাঙ্গুয়েজ ছিল, মানে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর তার সঙ্গে ফ্রেঞ্চ, এই দুটো যুক্ত হয়ে আস্তে আস্তে নতুন করে ইংরাজি ভাষাটা তৈরি হতে শুরু করলো। এবং সেই তৈরির দায়িত্বে ছিলেন এই মিডাইভাল যুগের যত কবি ছিলেন, মধ্যযুগের কবিরা ছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নাম যার আসে তিনি হচ্ছেন চসার। বাকি যদি বলি, ল্যাংল্যান্ড ছিলেন, এরকম আরো কয়েকজন কবির নাম পাওয়া যায়। তো ওই মধ্যযুগে কিন্তু মূলত কবিতা, আমাদের বাংলাতে যেরকম আগে সেই মঙ্গল কাব্য বলুন বা এগুলো সব কি ভার্সে লেখা হতো, কবিতার ছন্দে লেখা হতো। তো এক্ষেত্রেও কিন্তু তাই, এখানে একটা নভেল বলে কথা এই প্যাসেজটার মধ্যে পড়ে অনেকেই চসারকে দেখলাম নভেলিস্ট বলেছেন। নভেল শব্দটা এখানে অন্য অর্থে ইউজ হচ্ছে, চসার কোনো নভেলিস্ট ছিলেন না। চসার যা লিখেছেন সব ভার্সে লিখেছেন, কবি ছিলেন তিনি, কবিতা লিখেছেন, কবিতার আকারেই তিনি গল্প লিখেছেন বলতে গেলে। তো ব্যাপারটা এরকম হয়েছিল। তাহলে এই মেকার কথাটা কেন আসছে, যে ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সফর্ম করার, ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করার দায়িত্বে ছিলেন এই মিডাইভাল পিরিয়ডের কবিরা। It is one of the points in which Greek and medieval simplicity nearly touch.
এই পয়েন্টেই মানে এই যে নতুন কিছু তৈরি, এই পয়েন্টেই সিমিলারিটি দেখা যায় গ্রিক সাহিত্য এবং মধ্যযুগীয় সাহিত্যের। গ্রিক সাহিত্য আমরা গ্রিক সাহিত্য পড়তে গেলে, গ্রিক সাহিত্যের কথা বলতে গেলেই আমাদের হোমারের নাম মনে আসে, ইলিয়াড ওডিসি লেখা। এগুলো কি নতুন একটা ল্যাঙ্গুয়েজ, মানে নতুন একটা সাহিত্য তৈরি হচ্ছে, নতুন একটা কিছুর মেকিং হচ্ছে। সেই একই রকম ভাবে মেকিং ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে হয়েছিল এই মিডাইভাল পিরিয়ডে। এবং সেইখানেই এই গ্রিক এবং মিডাইভাল সিম্পলিসিটি বা মিডল ইংলিশ পিরিয়ডের লেখার যে সিম্পলিসিটি, তার মিলটা খুঁজে পাওয়া যায় এইখানেই, যে অভিনবত্ব, নতুন কিছু তৈরি সেইখানে। There was never a man who was more of a maker than Chaucer. চসারের থেকে বড় স্রষ্টা মধ্যযুগে আর কেউ ছিলেন না। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে চসারকেই চিহ্নিত করা হয়। তাহলে এই পুরো জিনিসটা থেকে আমাদের তো পয়েন্ট তুলতে হবে, আমরা তো প্রেসি লিখবো। এত বড় একটা প্যাসেজের মধ্যে মোটামুটি আমি যা হিসেব করেছিলাম তাতে প্রায় 390 অ্যারাউন্ড ওয়ার্ড রয়েছে, উইথ আর্টিকেল প্রিপোজিশন বলছি। তাহলে মানে তার 1/3 আমাদের লিখতে হবে, তাহলে ওই 130 রাউন্ডে লিখতে হবে উইথ আর্টিকেল প্রিপোজিশন। আপনারা অনেকেই দেখলাম অনেক ছোট করেছেন, তবে দুটো একটা পয়েন্ট মিস গেছে, তবে সেগুলোকে অ্যাড করে নেওয়া যাবে। আপনারা যদি ছোটটা করতে পারছেন, প্রিসাইজলি লিখতে পারছেন, সেটা একটা অনেক বড় ক্যাপাসিটি কিন্তু তৈরি হচ্ছে আপনাদের মধ্যে। আবার চলে আসি তাহলে প্যাসেজে। তাহলে চসারের থেকে বড় স্রষ্টা আর কেউ ছিলেন না। হি মেড এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তিনি একটা দেশের ভাষা তৈরি করেছিলেন। মানে তাকে ওই ইংরাজি ভাষার জনকই তো বলা হয়, যে যেটা বলছিলাম যে ভাষা তৈরি করার যখন প্রয়োজন তখনই চসারের আবির্ভাব ঘটেছিল। তো সেই জন্য বলা হচ্ছে যে সে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। হি কেম ভেরি নিয়ার টু মেকিং আ নেশন, এবং এই জাতীয় ল্যাঙ্গুয়েজ তৈরি করাটাকে তুলনা করা হচ্ছে একটা জাতিকে তৈরি করার সঙ্গে, কারণ একটা জাতির সঙ্গে তার ভাষার ওতপ্রোত সম্পর্ক থাকে। তাহলে এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে তৈরি করছে তার অলমোস্ট ক্রেডিট রয়েছে একটা নেশন তৈরি করার যে ক্রেডিট, সেই ক্রেডিটটা কিন্তু তাকেও দেওয়া উচিত, এটা বলা হচ্ছে এখানে। তাহলে পয়েন্ট আমরা কি দেখবো, যে মধ্যযুগে কবিদের দায়িত্ব, কবিদের মেকার বলা হতো, বা কেন সেটা একটু মানে ভাষা তৈরির বা ভাষার ডেভেলপমেন্টের দায়িত্ব ছিল পোয়েটদের ওপরে, এবং তার মধ্যে চসার ছিলেন সর্বশ্রেষ্ঠ। এই এই দুটো পয়েন্ট আমরা এই যতটা পড়লাম ততটার থেকে কিন্তু পাচ্ছি। At least without him it would probably never have been either so fine a language or so great a nation. তাহলে বলছে যে চসারকে ছাড়া, at least without him, অন্তত তাকে ছাড়া মানে চসারকে ছাড়া ইংরাজি ভাষা এত সুন্দর একটা ভাষা হতো না। আর ইংল্যান্ড যে একটা জাতি, ইংরেজ যে একটা জাতি, এটা কিন্তু এত বড়, এত গ্রেট একটা নেশন হতে পারতো না চসারের কন্ট্রিবিউশন ছাড়া। তাহলে এখান থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি, যে চসার হ্যাড এ গ্রেট কন্ট্রিবিউশন ইন মেকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য নেশন টু। মানে এটাকেই আমরা বিভিন্ন ভাবে, আমি একভাবে লিখেছি, আমার লেখার থেকে আরো বেটার আপনারা দেখলাম দু একজনের লেখা আজকে খুব ভালো হয়েছে, প্রেসিড মানে কিছু কিছু লাইনের ক্ষেত্রে খুব ভালো কনসেপ্ট তুলে লিখেছে। তো এই ব্যাপারটা পয়েন্টটা এটাই এলো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মধ্যযুগে কবিরা কিরকম ছিল বা কি তাদের দায়িত্ব ছিল। দ্বিতীয় কথা, তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিলেন চসার। আর ইংরাজি ভাষা এবং ইংরেজ জাতির ডেভেলপ মানে ইংল্যান্ড দেশের ডেভেলপমেন্টে বলতে গেলে চসারের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই তিনটে পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন ওয়ার দ্য গ্রেটেস্ট সন্স অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন শেক্সপিয়ার এবং মিল্টন, যারা অবশ্যই চসারের অনেক পরে এসেছিলেন কিন্তু। বাট চসার ওয়াজ দ্য ফাদার অফ হিজ কান্ট্রি, কিন্তু দেশের যদি বলা যায় পিতা, সেটা ছিলেন চসার। রাদার ইন দ্য স্টাইল অফ জর্জ ওয়াশিংটন, এটা কিন্তু একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। তো এটাকে কিন্তু আমরা প্রেসির মধ্যে টানবো না, প্রেসির রুলসে স্পষ্ট করে বলা আছে কোন রকম এক্সাম্পলকে আমরা প্রেসির মধ্যে ইনক্লুড করব না, কারণ প্রেসি মানেই আমাদের প্রিসাইজ করতে হবে, শুধু মেইন বিষয়টুকুকে তুলে লিখতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো জিনিসটা কি, যে জর্জ ওয়াশিংটন কে ছিলেন আমরা জানি, আমেরিকা কে একটা দেশ হিসেবে গঠন করতে তার প্রচুর কন্ট্রিবিউশন ছিল। তাহলে সেই একই রকম কন্ট্রিবিউশন চসারেরও ছিল ইংল্যান্ড গঠনে, সেটা বলা হচ্ছে। যে চসার যদিও কোনো পলিটিশিয়ান ছিলেন না বা কখনো
এরকম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মতো কোনো পদও তিনি পাননি, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি করার মধ্যে দিয়ে একটা দেশ বা একটা জাতিকে সৃষ্টি করার যে ক্রেডিট, সেটা কিন্তু তার পাওয়া উচিত। এটাই বলা হচ্ছে এখানে। জর্জ ওয়াশিংটনের আমেরিকাকে শেপ করাতে যে কন্ট্রিবিউশন, ইংল্যান্ডকে শেপ করার ক্ষেত্রে চসারের সেই কন্ট্রিবিউশনকে ইকুইভ্যালেন্ট হিসেবে দেখানো হয়েছে। তাহলে এতক্ষণ আমরা তিনটে পয়েন্ট পেয়েছি, এটা এক্সাম্পল ছিল, এটার কথা আমরা বলেই দিয়েছি আগে যে চসারের ইংরাজি ভাষা এবং ইংল্যান্ড দেশকে গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল। তাহলে এই পয়েন্টটা, এই লাইনটার থেকে আমার আর নতুন করে কিছু নেওয়ার নেই। নেক্সট, and apart from that he made something that has altered all Europe more than the newspaper. আচ্ছা, নিউজ পেপার, এখানে একটুখানি বোঝার জিনিসগুলো এখানেই রয়েছে। নিউজ পেপারের কাজ কি? নিউজ পেপার পড়লে আমরা আমাদের চারপাশে কি ঘটছে, আমাদের বর্তমান সমাজ, এগুলো সম্পর্কে জানতে পারি। তখনকার দিনে তো এরকম নিউজ পেপার অন্তত মিডল এজে ছিল না, পরবর্তীকালে আস্তে আস্তে এসছিল, মিডল এজে ছিল না। তাহলে এখানে বলছে যে চসার এমন একটা কিছু তৈরি করেছিল যেটা নিউজ পেপার যেমন ভাবে একটা দেশকে বা একটা জাতিকে পরিবর্তিত করে বা তার আশেপাশে কি চলছে সেই সম্পর্কে তাকে অবহিত করে, তো চসারও এমন একটা জিনিস তৈরি করেছিল যেটা এইভাবেই ইউরোপকে ট্রান্সফর্ম করেছিল বা অল্টার করার কথা আছে, হ্যাজ অল্টার্ড অল ইউরোপ, মানে ইউরোপকে পরিবর্তিত করেছিল বা ইউরোপ সম্পর্কে একটা কমপ্লিট ধারণা আমরা পাই সেই চসারের কাজ থেকে। মানে চসারের সেই কাজকে নিউজ পেপারের মতো ততটাই, নিউজ পেপার যতটা বাস্তবকে তুলে ধরে চসারের কাজও ততটাই বাস্তবকে তুলে ধরেছিল, সেই কথা কিন্তু বলা হচ্ছে। এখানে দেখুন দ্য নভেল, দেখুন এখানে লাইনের সাথে কোনো মিল পাবেন না, এমন ভাবেই বলা হচ্ছে জিনিসটাকে যে চসারের কাজটা ছিল মোর দ্যান দ্য নিউজ পেপার। দ্য নভেল মানে এটা একটা নভেলের মতো। নভেল মানে কি? নভেল হচ্ছে অনেক ঘটনার সম্ভার যেখানে পরপর সাজানো থাকে। তাহলে নভেল থেকে একটা, যেমন গল্প থেকে, ছোট গল্প থেকে আমরা একটা ছোট একটা ইনসিডেন্টের খবর পাই, নভেল থেকে আমরা কি পুরো তার আগে পিছে দিয়ে একটা টোটাল জিনিসটা সম্পর্কে ধারণা পাই। তাহলে টোটাল মিডাইভাল ইউরোপের বা টোটাল মিডাইভাল ইংল্যান্ড সম্পর্কে ধারণা আমরা চসারের লেখা থেকে পেয়ে থাকি। সেই জন্য চসারকে নভেলিস্ট বলা হচ্ছে। হি ওয়াজ এ নভেলিস্ট when there were no novels. তাহলে যখন কোনো নভেল ছিল না তখন চসার ছিলেন একজন নভেলিস্ট। দেয়ার ওয়্যার নো নভেল কেন বলছে? নভেল তো আধুনিক যুগে এসেছে, অনেক পরে। ইনফ্যাক্ট শেক্সপিয়ার বা এদের, মিল্টন, শেক্সপিয়ার এদেরও অনেক পরে নভেল এসছে ইংরাজি সাহিত্যে, উপন্যাস। তাহলে যখন কোনো নভেল ছিল না তখনও চসার একজন নভেলিস্টের মতো কাজ করেছেন। তার মানে তিনি তখনকার সমাজ চিত্রকে একদম ভিভিডলি ডেপিক্ট করেছেন, ভিভিডলি তুলে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে। এখানে বলে দিচ্ছে দেখুন পরের লাইনে যে আই মিন বাই দ্য নভেল দ্য ন্যারেটিভ দ্যাট ইজ নট প্রাইমারিলি অ্যান অ্যানেকডোট অর অ্যান অ্যালিগরি। তাহলে তিনি নভেল বলতে, আই বলতে এখানে ন্যারেটর, যে এই পুরো কথাগুলো বলছেন সে। তাহলে এখানে তিনি বলছেন যে আই মিন বাই দ্য নভেল, নভেল বলতে আমি বোঝাচ্ছি দ্য ন্যারেটিভ। ন্যারেটিভ বলতে কথোপকথনমূলক যে ধরনের যে লেখাগুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি ন্যারেটিভ, যেখানে কথোপকথন হয়, মানে একজন একটা কথা বলছে, কেউ তার রিপ্লাই করছে, ড্রামা টাইপের, সেগুলোকে আমরা ন্যারেটিভ বলি। তাহলে নভেল বলতে আমি বোঝাচ্ছি ন্যারেটিভকে, দ্যাট ইজ নট প্রাইমারিলি অ্যান অ্যানেকডোট, যেটা শুধুমাত্র একটা গল্প নয়, নর অ্যান অ্যালিগরি। অ্যালিগরি মানে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু তার একটা অন্তর্নিহিত অর্থ আছে, মানে বলা হচ্ছে একরকম কথা কিন্তু তার অন্তর্নিহিত অর্থ রয়েছে আলাদা রকম কিছু, তাকে আমরা বলি অ্যালিগরি বা দ্ব্যর্থক অর্থযুক্ত, মানে দ্ব্যর্থক কবিতা হতে পারে বা গল্প হতে পারে, এরকম আর কি। তাহলে চসারের ন্যারেটিভ, চসারের যে ন্যারেটিভ, এখানে ন্যারেটিভ পোয়েমের কথা বলা হচ্ছে কারণ চসার শুধুমাত্র ভার্সই লিখেছিলেন। তাহলে চসারের ন্যারেটিভ সেটা শুধুমাত্র কোনো গল্প নয় বা শুধুমাত্র কোনো অ্যালিগরিও নয়। কি জন্য তাহলে এটার গুরুত্ব, কেন এটা গুরুত্বপূর্ণ? বাট ইজ ভ্যালুড, এটাকে গুরুত্ব দেওয়া হয় বিকজ অফ দ্য অলমোস্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারাইটি অফ অ্যাকচুয়াল হিউম্যান ক্যারেক্টার্স। কারণ তার এই যে এই ন্যারেটিভ যে
স্টোরি তিনি লিখেছিলেন, আসলে স্টোরি নয়, লেখা কবিতার আকারেই, কবিতার ছন্দেই লেখা, কিন্তু গল্পের মতো জিনিসটা, সেই জন্য এটাকে এইভাবে বলা হচ্ছে যে অলমোস্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারাইটি অফ অ্যাকচুয়াল হিউম্যান ক্যারেক্টার্স, মানে একদম বাস্তব থেকে তুলে নিয়ে গিয়ে তিনি চরিত্রগুলোকে ওই কবিতাতে এক একটা চরিত্র হিসেবে স্থাপন করেছিলেন। এবং যখনই বাস্তব থেকে তুলে নিয়ে ক্যারেক্টার আমরা কোনো সাহিত্যে ঢোকাবো, তখনই সেই সাহিত্য হয়ে যাবে কি সেই যুগের দলিল, সেই যুগের সমস্ত ইনফরমেশন, সেই যুগের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থায় সবকিছুর চিত্র আমরা সেই জায়গা থেকে পাবো। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা পড়লাম, এই এতটা, এখান থেকে এতটা, পুরোটার থেকে আমরা একটা জিনিসই কিন্তু অনুধাবন করতে পারছি, একটা পয়েন্টই আমরা তুলবো, সেটা কি চসারের ন্যারেটিভ, চসারের লেখা বলতে পারি, দ্য ওয়ার্কস অফ চসার, সেটা তখনকার সমাজ চিত্রের একদম বাস্তব ছবি আমাদের সামনে তুলে ধরে। এই হয়ে গেল আমার প্রথম প্যারা থেকে 4টে পয়েন্ট। যে মিডাইভাল কবিদের দায়িত্ব, সেটা নিয়ে জাস্ট একটা প্রথমে লাইন, তাদের মধ্যে অন্যতম চসার। চসারের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল ইংরাজি ভাষা এবং ইংল্যান্ডকে একটা গ্রেট দেশ হিসেবে এস্টাবলিশ করতে। ফোর্থ পয়েন্ট, চসারের লেখায় আমরা তখনকার সমাজের একটা বলতে পারি ভিভিড পিকচার আমরা পাই। এখান থেকে আমাদের 4টে পয়েন্ট উঠে এলো। এই 4টে পয়েন্টকে নিয়ে আমরা 3 থেকে 4টে লাইন তৈরি করব, যেটা আমাদের প্রেসিতে কিন্তু কাজে লাগবে। নেক্সট, বাট ডিসপাইট অল দিস, এখান থেকে কিন্তু টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এই সব কিছু সত্ত্বেও, মানে চসারের এত কন্ট্রিবিউশন সত্ত্বেও, what seems to be altogether missed is the greatness of চসার। যেটা আমরা মিস করে যাই বা যেটাকে আমরা ঠিকমতো রিকগনিশন দিই না, সেটা হচ্ছে চসারের গ্রেটনেস, মানে চসারের ইম্পর্টেন্সটা কোথাও যেন গিয়ে আমরা ততটা ইম্পর্টেন্স চসারকে দিই না, সেটার কথা বলা হচ্ছে। এখান থেকে কিন্তু টোনটা চেঞ্জ হচ্ছে কিভাবে দেখুন, এতক্ষণ চসারের কন্ট্রিবিউশন বললো, এবার হচ্ছে চসারকে আমরা ততটা গুরুত্ব দিই না, ইংরাজি সাহিত্যে যতটা অন্যান্য পরবর্তী কবিদের বা পরবর্তী লেখকদের দেওয়া হয়, চসারকে ততটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না, সেটাই বলা হচ্ছে। কিভাবে দেওয়া হয় না বা কেন দেওয়া হয় না, তার ডেসক্রিপশন এখানে রয়েছে, দেখুন। মেন এমফেসাইজ দ্য অবভিয়াস থিংস অ্যাবাউট ইট। অবভিয়াস মানে একদম, মানে পিন পয়েন্টেড, যেটা মানে বলা যেতে পারে যে একদম ঠিকঠাক আর কি, স্পষ্ট প্রকট, যেটা উপর থেকে দেখা যায় সেই জিনিসটাকেই আমরা গুরুত্ব দিই। তাহলে মেন এমফেসাইজ দ্য অবভিয়াস থিংস অ্যাবাউট হিম, তার সম্পর্কে যেগুলো স্পষ্ট উপর থেকে দেখা যায় সেই জিনিসটাকেই আমরা গুরুত্ব দিই। দে কল হিম দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাকে দে কল হিম মানে তারা, এই যে মেনকে এখানে দে হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তারা চসারকে ইংরাজি কবিতার জনক বলে, কিন্তু কোন সেন্সে, বাট অনলি ইন দ্য সেন্স ইন which the same title has been given to an obscure Anglo-Saxon like Kidmon। কিডমন কে ছিলেন? কিডমন ছিলেন অ্যাংলো সেকশন পিরিয়ডের একজন কবি। তখনকার দিনে তো কবি ঠিক নয়, এই কিডমন, কিনেউলফ এরকম কয়েকজনের নাম পাওয়া যায়, যারা ওই বলা যেতে পারে বলতে গেলে ওই মাইথোলজিক্যাল বিভিন্ন কবিতা লেখা বা মানে মুখে মুখে গান বাঁধা এইরকম কাজগুলো করতেন অ্যাংলো সেকশন পিরিয়ডে, মানে চসারেরও অনেক আগে। তাহলে এখানে চসারকে তুলনা, মানে কিডমন ততটা গুরুত্বপূর্ণ ফিগার নয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে, কারণ অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ তো অলরেডি অবস্কিওর হয়ে গেল, অনেকটাই অবস্কিওর হয়ে গেল এই 1066 খ্রিস্টাব্দে, মানে যে নরমান কনকোয়েস্ট হলো সেখান থেকে। কারণ সেখানে কি হলো, অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ বা ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা মেলবন্ধন ঘটলো, সেখান থেকে একটা নতুন নতুন ইংরাজি ভাষার জন্ম হতে শুরু করলো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিডমন একজন অ্যাংলো স্যাক্সন যুগের কবি, তার গুরুত্ব আর ততটা থাকে না। তো সেটাই বলা হচ্ছে যে চসারকে বাংলা ইংরাজি কবিতার জনক বলা হয় ঠিকই, কিন্তু সেই একই টাইটেল তো দেওয়া হয় কিডমনের মতো অ্যাংলো সেকশন কবিকে, অবস্কিওর মানে অস্পষ্ট, যারা ইতিহাসে, ইংরাজি সাহিত্যের ইতিহাসে যারা অলমোস্ট অস্পষ্ট, সেরকম কবি কিডমনকেও তো একই তকমা দেওয়া হয়। তাহলে সেই সেম তকমা কি চসারেরও প্রাপ্য? চসার কি তার থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করেননি ইংরাজি ল্যাঙ্গুয়েজের জন্য? সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে চসারকে ইংরাজি কবিতার জনক বলা হয় সেই সেন্সে, যে সেন্সে অ্যাংলো সেকশন কবি কিডমনকেও সেই একই তকমা দেওয়া হয়েছে।
They say that Chaucer marks the moment when our language began to be formed out of French and Saxon elements. সেটাই কিন্তু বলা হচ্ছে যে চসার মার্কস দ্য মোমেন্ট, চসার সেই মুহূর্তটার সাক্ষী যখন আওয়ার ল্যাঙ্গুয়েজ বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, যে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিগ্যান টু বি ফর্মড মানে জন্ম হতে শুরু হয়েছিল কিসের থেকে, আউট অফ দ্য ফ্রেঞ্চ অ্যান্ড স্যাকশন এলিমেন্টস, যেটা বলছিলাম অ্যাংলো স্যাকশন ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মেলবন্ধনে নতুন ইংরেজি ল্যাঙ্গুয়েজের যখন জন্ম হতে শুরু করেছিল সেই মুহূর্তটার সাক্ষ্য বহন করে চসার। But কিন্তু they see nothing elemental about the man who did so much to form it. কিন্তু তারা বলতে এই সমস্ত লোক যারা চসারকে ততটা গুরুত্ব দেয়নি ইংরাজি সাহিত্যের ইতিহাসে, এখানে তাদের কথা বলা হচ্ছে। তো তারা কিন্তু মানে এত বড় একটা কন্ট্রিবিউশন, এত বড় একটা জাংচারে তিনি ছিলেন এবং একমাত্র বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিগার ছিলেন কবিদের মধ্যে তখন, তবুও বাট দে সি নাথিং এলিমেন্টাল, তারা কোনো কিছু এলিমেন্টাল দেখতে পান না। এলিমেন্টাল বলতে পারি প্রাথমিক বা মৌলিক, যে কোনো কিছু মৌলিক মানে যা তার একদম নিজের কিছু একটা কন্ট্রিবিউশন তিনি সাহিত্যকে দিচ্ছেন, সেই রকম কিছু তারা দেখতে পায় না অ্যাবাউট দ্য ম্যান, এই মানুষটার মধ্যে হু ডিড সো মাচ, যে এত কিছু করেছিলেন টু ফর্ম ইট বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যিনি এত কিছু করেছিলেন ইংরাজি ভাষাকে তৈরি করতে। ফর্ম মানে হচ্ছে তৈরি করা। They say that তারা বলে যে চসার borrowed from Boccaccio the notion of a framework of stories. তারা বলে যে চসার ধার করেছিলেন কার থেকে, বোকাচিও থেকে। বোকাচিও হচ্ছে একজন ইটালিয়ান লেখক, যার থেকে আর কি চসারের যে বিখ্যাত লেখা দ্য ক্যান্টারবেরি টেলস তার গল্পটা নেওয়া হয়েছিল, শুধু গল্পটাই নেওয়া হয়েছিল। তারপরে তার ক্যারেক্টারাইজেশন বলুন বা তার সবকিছুতে চসার অনেক কিছু ইনোভেটিভ করেছেন, কিন্তু তবুও সেই গুরুত্বটা তিনি আর সাহিত্যে পাননি। তো এটাই বলছে যে যারা তাকে গুরুত্ব দেয় না তারা এটা বলে যে চসার বোকাচিওর থেকে ধার করেছিলেন দ্য নোশন অফ এ ফ্রেমওয়ার্ক অফ স্টোরিজ। নোশন বলতে পারি ধারণা, আইডিয়া। তাহলে যে গল্পগুলো তিনি ক্যান্টারবেরি টেলসে লিখেছেন তার ধারণাগুলো, তার ফ্রেমওয়ার্কটা তিনি মানে ধার করেছিলেন বোকাচিওর থেকে, এটা তারা বলে। অ্যান্ড দে অ্যাডমিট দ্যাট, তারা এটা অ্যাডমিট করে দ্যাট যে হি ব্রাইটেন্ড ইট এ লিটল, এটাকে খুব সামান্য ব্রাইটেন করেছিলেন তিনি, গল্পটা ধার নিয়েছিলেন তারপর সেটাকে সামান্য ব্রাইটেন করেছিলেন। এ লিটল মানে এর আগে ক্লাসে আমি বারবার বলেছি, এ লিটল মানে সামান্য, খুব অল্প। বাই গিভিং মোর পার্সোনালিটি টু দ্য টেলার্স অফ দ্য ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলস জিনিসটা কি এখানে একটু বলি, সুবিধা হবে বুঝতে। ক্যান্টারবেরি টেলস হচ্ছে একটা গল্প যেখানে বেশ কিছু লোক একসঙ্গে একটা তীর্থক্ষেত্রে যাচ্ছে। থমাস বেকেট বলে একজন মানে বলতে পারেন যে ওনাদের একজন মনীষী বলতে পারেন, তো তার টম্বে, তার মানে যেখানে তাকে কবর দেওয়া হয়েছে সেখানে যাচ্ছে, সেটা তাদের কাছে একটা পিলগ্রিমেজ আর কি। তো সেখানে তারা যাচ্ছে এবং যাত্রাপথের যে বোরডম সেটাকে কাটানোর জন্য তো এরকম একটা সিস্টেম হলো যে সবাই একটা করে গল্প বলবে। তো এখান থেকে কি হলো, যতজন রয়েছে সবাই আলাদা আলাদা সমাজের বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। কেউ একজন নাইট, কেউ একজন নান মানে বুঝতেই পারছেন মঙ্কের ফেমিনিন জেন্ডার যে নান হয়। তো কেউ একজন মানে যেটা মানে বিভিন্ন ক্যারেক্টার গুলো ছিল। তো সেই সব আলাদা আলাদা জায়গা থেকে তারা উঠে এসেছে, তাহলে তাদের গল্পগুলো কি আলাদা আলাদা বিষয়কে এমফেসাইজ করবে, সমাজের আলাদা আলাদা জায়গার চিত্রকে তুলে ধরবে। তো সেটাই এই গল্পগুলোর কথাই এখানে বলা হচ্ছে। টেলার্স বলতে সেই সমস্ত নান, প্রিস্ট বা নাইট বা ওয়াইফ অফ বাথ একটা ক্যারেক্টার ছিল, মানে একজন মহিলা। তো এই টেলার্স বলতে সেই সমস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা এই ক্যান্টারবেরি টেলসে গল্পগুলো বলেছিল। তাহলে এই যারা চসারকে অ্যাকনলেজ করে না, চসারের গুরুত্বকে অ্যাকনলেজ করে না, তারা বলে যে চসার বোকাচিওর থেকে গল্পটাকে ধার করেছিলেন এবং এই যে পার্সোনালিটি বা এই ক্যারেক্টারাইজেশনে সামান্য কিছু এক্সট্রা তিনি অ্যাড করেছিলেন। এই গল্পগুলোর মধ্যে, এই গল্পের বক্তাগুলোর মধ্যে সামান্য কিছু পার্সোনালিটি তিনি অ্যাড করেছিলেন। দে অ্যাডমিট দ্যাট, তারা স্বীকার করে যে দিস 14th century ম্যান, এই যে সময়টা এটা 14th century, চসার যে সময়টায় বিলং করতেন সেই জন্য বলা হচ্ছে দিস 14th century ম্যান মানে চসার, ওয়াজ অ্যাকোয়েন্টেড উইথ দ্য নেচার অফ এ জোক, যে তারা এটা মানে যে এই 14th century ব্যক্তি চসার তিনি জোক বা
বলতে পারি যেটাকে আমরা জোকস বলি নর্মালি, তো সেই এই ব্যাপারটা সম্পর্কে এর ধারণা, মানে এই বিষয়টার ধারণা তার ছিল। দে কনসিড আ সার্টেন কোর্টেসি অ্যান্ড আরবানিটি, তারা স্বীকার করে, কনসিড মানেও তাই স্বীকার করা, আ সার্টেন কোর্টেসি, কোর্টেসি মানে হচ্ছে শ্লীলতা বা সভ্যতা, আর আরবানিটি মানে হচ্ছে শহুরে। মানে জোক তো অনেক রকম হতে পারে, কিছু হতে পারে ভালগার জোক যেগুলো খারাপ অর্থ বহন করে, সেগুলো সেই জায়গা থেকে বেরিয়ে এসে চসার কিন্তু যে জোকস এর ব্যাপারটা এই স্টোরিগুলোর মধ্যে ছিল সেটা কিন্তু যথেষ্ট বলতে পারি আমরা ইন্টেলেকচুয়াল জোক বলতে পারি। তো তার মধ্যে যথেষ্ট শহুরে ভাবনা এবং যথেষ্ট শ্লীলতা বা শালীনতা কিন্তু ছিল। এই এই বিষয়টাও চসারের যারা ক্রিটিসাইজ করে চসারকে, তারা কিন্তু এটা বিশ্বাস করে। অ্যান্ড দেন, এবং তারপরে তারা কি করে, জেনারেলি টার্ন টু ডিগিং আপ দ্য ওল্ড অরিজিনাল ডাল স্টোরিজ হুইচ চসার মেড ইন্টারেস্টিং, এবং তারপরে কিন্তু তারা সেই একই গল্পে চলে যায়, তার মানে সেই একই ডাল স্টোরিজ যেটা নিয়ে গল্পটা, সেই জায়গাটাতে চলে যায়। কিন্তু এই যে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে বা ভাষার ব্যবহারের ক্ষেত্রে চসার যে কতটা নতুনত্ব নিয়ে এলেন, তত সেই বিষয়টাকে কিন্তু তারা আর অ্যাকনলেজ করে না। এটাই এখানে বলা হচ্ছে যে তারা এটা বিশ্বাস করে যে তিনি নতুন কিছু পার্সোনালিটি ক্যারেক্টারগুলোর মধ্যে অ্যাড করেছিলেন, কিন্তু তার ততটা গুরুত্ব তারা দেয় না যতটা গুরুত্ব তার পাওয়া উচিত। বাট নেভার ডাজ হিজ নেম, এবার মানে তার পরের লাইন থেকে, বাট নেভার ডাজ হিজ নেম অ্যাকচুয়ালি সাউন্ড অ্যাজ এ থান্ডার ক্ল্যাপ অর এ ট্রাম্পেট পিল লাইক দ্য নেম অফ দান্তে অর শেক্সপিয়ার। কিন্তু তার নেভার ডাজ হিজ নেম মানে চসারের নামটা অ্যাকচুয়ালি সাউন্ড মানে ততটা অ্যাজ এ ট্রাম্পেট ক্ল্যাপ, ট্রাম্পেট ক্ল্যাপ মানে বলতে পারি আমরা যে ট্রাম্পেট ক্ল্যাপ কিরকম, সরি এখানে আমি একটা ভুল করছি, ট্রাম্পেট পিল থান্ডার ক্ল্যাপ, থান্ডার ক্ল্যাপ মানে হচ্ছে বজ্রের মতো কঠিন, মানে খুব ডেপথের সঙ্গে তার নামটাকে নেওয়া হয় না বা ততটা ইম্পর্টেন্সের সঙ্গে তার নামটাকে নেওয়া হয় না। অর এ ট্রাম্পেট পিল, ট্রাম্পেট পিল মানে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো কিছুকে ইন্ট্রোডিউস করার আগে ওই ট্রাম্পেট বাজানো হতো, ওই মানে এক ধরনের যন্ত্র বাজানো হতো, তো তাকে বলা হতো, সেইটাকে বলে ট্রাম্পেট পিল। মানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্স করার আগে বা কোনো ইম্পর্টেন্ট কিছু ইন্ট্রোডিউস করার আগে এই ট্রাম্পেট পিলটাকে ব্যবহার করা হতো। তাহলে সেটাই বলছে যে দান্তে বা শেক্সপিয়ার এদের নামটা ইংরাজি সাহিত্যে যতটা গভীরতার সঙ্গে যতটা ইম্পর্টেন্সের সঙ্গে নেওয়া হয়, চসারের নামটা কিন্তু সেই ততটা ইম্পর্টেন্সের সঙ্গে নেওয়া হয় না। ইট মে সিম ফ্যান্সিফুল টু সে সো, এটা শুনতে কাল্পনিক লাগতে পারে, ফ্যান্সিফুল মানে কাল্পনিক, মানে এটাকে শুনতে মনে হতে পারে যে না এটা ঠিক না, বাট দ্য নেম অফ চসার হ্যাজ নট ইয়েট কমপ্লিটলি অ্যাচিভড দ্য সাউন্ড অফ এ সিরিয়াস থিং। কিন্তু এখনো পর্যন্ত দেখুন, এতক্ষণ কিন্তু অনেক কিছু পাস্টে চলেছে, কিন্তু এই যে ইয়েট শব্দটা যেই চলে এসছে অমনি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়েছে, কারণ ইয়েট অলরেডি এই শব্দগুলোর সঙ্গে আমরা সবসময় পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাই কি বলছে, বাট দ্য নেম অফ চসার, কিন্তু চসারের নামটা এখনো পর্যন্ত কমপ্লিটলি অ্যাচিভ করতে পারেনি সেই সাউন্ডটা বা সেই ইম্পর্টেন্সটা যতটা সে ডিজার্ভ করে, এটাই বলা হচ্ছে। It is partly the popular sense. It is partly the popular sense that early English is a sort of pidgin English. তাহলে এই যে চসার ইম্পর্টেন্সটা পেল না, এর কারণ কি? এর দুটো কারণ এখানে বলা আছে। তার একটা কারণ বলছে যে তখনকার ওই মিডাইভাল ইংলিশটাকে পিডগিন ইংলিশ হিসেবে ট্রিট করা হতো। মানে পিডগিন বা পিজিনের উচ্চারণটা হয়, এটার মানে হচ্ছে যে যার মধ্যে ততটা সারবত্তা নেই বা যেটা গ্রামাটিক্যালি বা সিনট্যাকটিক্যালি খুব একটা কমপ্লিট নয়। আমরা এটাকে বলতে পারি সিম্পলিফাইড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, মানে একটা ল্যাঙ্গুয়েজের একদম সিম্পলিফাইড ফর্ম। তো সেই হিসেবে যে মানে তখনকার এই মিডাইভাল ইংলিশটাকে একটা ফুল গ্রোন ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হয় না, সেটা হচ্ছে চসারের ইম্পর্টেন্সটা কমে যাওয়ার একটা কারণ। আর একটা কারণ কি, ইট ইজ পার্টলি দ্য পেডান্টিক প্রেজুডিস দ্যাট মিডাইভাল সিভিলাইজেশন ওয়াজ নট সিভিলাইজড। এবং পার্টলি এটার আরেকটা কারণ কি রয়েছে, যে একটা পেডান্টিক প্রেজুডিস রয়েছে। পেডান্টিক মানে হচ্ছে ওই পণ্ডিতি সুলভ, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, দাম্ভিক, যে নেগেটিভ অর্থে কথাটাকে ব্যবহার করা হয়। আর প্রেজুডিস মানে তো আমরা জানি যে পূর্ব ধারণা, যেটাকে আগের থেকে ঠিক বলে ধরে নেওয়া হচ্ছে কোনো রকম রেশনাল ইন্টারপ্রিটেশন ছাড়াই। তাহলে এই ধরনের
দাম্ভিক একটা পূর্ব ধারণা রয়েছে যে মিডাইভাল সিভিলাইজেশন, মধ্যযুগীয় সভ্যতা ততটাও সভ্য ছিল না, যে যেটা একটা ল্যাঙ্গুয়েজের জন্ম দিতে পারে। তো এই দুটো ধারণা খানিকটা কারণ হয়ে দাঁড়ায় চসারকে ততটা ইম্পর্টেন্স ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে না দেওয়ার, বা ইংরাজি ভাষার ডেভেলপমেন্টের ক্ষেত্রে না দেওয়ার। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্যাসেজটা ছিল। একটু বড় প্যাসেজ, কিন্তু মিনিং করে করে যদি পড়া যায় তাহলে কিন্তু তার সারবত্তাটা বোঝা যাবে। আপনারা অনেকেই কিন্তু পুরোপুরি মানেটা ঠিকঠাক বুঝতে পেরেছেন, কারোর প্রেজেন্টেশনে হয়তো ছোটখাটো কিছু ভুল রয়েছে, কিন্তু মানে আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। কয়েকজনের তো কয়েকটা মানে সেন্টেন্স খুব ভালো হয়েছে। মানে অল্প কথায়, প্রেসিড মানেই তো তাই যে অল্প কথায় বেশি কিছুকে বোঝাতে হবে। তো সেই জায়গাটা অনেকেই দেখলাম আজকে, দু তিন জনের স্পেশালি খুব ভালো হয়েছে। সোমনাথের প্রেসি আজকে খুব ভালো হয়েছে। আবার অনেকে দেখলাম একটু বেশি শর্ট করতে গেছেন, তো ততটারও প্রয়োজন নেই। আপনার যখন এত বড় একটা প্যাসেজ রয়েছে তাহলে আপনি মোটামুটি একটু গুনে 1/3 করে নিন। এটাকে ওই 80-82টা ওয়ার্ডের মধ্যে টোটাল নামাতে হবে এরকমও কোনো ব্যাপার কিন্তু নেই। এটাকে আরেকটু বড়, অ্যারাউন্ড 100-110-15 ওয়ার্ড কিন্তু আমরা করতেই পারি, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। 1/3 যে ব্যাপারটা, এটা মেনটেন হলেই হবে। তাহলে এই প্যাসেজটা বুঝতে কারো কোনো অসুবিধা কি রইলো? থাকলে বলুন, না হলে আনসারে চলে যাও। কারো অসুবিধা না নেই তো? ম্যাম। ওকে। অঙ্কিতা ম্যাডাম, আপনার আজকে প্রবলেম হচ্ছিল, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আচ্ছা। লিখতেও তো কিছু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আপনার প্রেসিটা ঠিকঠাক হয়নি, মানেটা বুঝতে যেহেতু অসুবিধা হয়েছিল সেই জন্যই প্রেসিটা ঠিকঠাক হয়। ঠিক আছে, আমি আনসার কিতে আসছি। আমি জাস্ট একটা র্যান্ডম লিখেছি, তো এর থেকে অনেক বেটার লেখা সম্ভব। আমি শুধু জাস্ট মেইন আইডিয়াটাকে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। যে পয়েন্টগুলো আমি বলছিলাম সেগুলোকেই এখানে লেখা রয়েছে। আমি টাইটেলটা এরকম দিয়েছি, চসার অ্যান আন্ডাররেটেড মিডাইভাল ইংলিশ পোয়েট। বিভিন্ন রকম ভাবেই দেওয়া যায়, কিন্তু এখানে প্রথম দুটো প্যারাগ্রাফ ছিল প্যাসেজটাতে। একটা প্যারাগ্রাফে হচ্ছে চসারের কন্ট্রিবিউশনটা সম্পর্কে লেখা ছিল, আর একটা প্যারাগ্রাফে ছিল হচ্ছে চসারকে ততটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি ইংরাজি সাহিত্যে যতটা সে ডিজার্ভ করতো। তার মানে কি, আন্ডাররেটেড হলো, তো সেটাই দেওয়া হয়েছে। আন্ডাররেটেড এর জায়গায় আরো কোনো বেটার শব্দ অবশ্যই ইউজ করা যেত। তো চসার অ্যান আন্ডাররেটেড মিডাইভাল ইংলিশ পোয়েট, এটা হচ্ছে টাইটেল। নেক্সট, আমি প্রথম দিকে যে চারটে পয়েন্ট বলেছিলাম সেই চারটে পয়েন্টই দেখুন পরপর লাইনে রয়েছে। Medieval poets may be called the makers of English language. Among them, Chaucer had a huge contribution in establishing English as a great language as well as England as a great nation. যেটা বলছিল যে মিডাইভাল পিরিয়ডে পোয়েট ইকুয়ালস টু মেকার, সেটার কথা বলা হলো, এবং সেক্ষেত্রে ইংরাজি ভাষার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চসারের একটা খুব বড় কন্ট্রিবিউশন ছিল। এবং শুধু তাই নয়, ইংলিশ নেশন বা দ্য নেশন অফ ইংল্যান্ড গঠনের ক্ষেত্রেও কিন্তু ততটাই, মানে যেটা ওখানে বলা হয়েছিল জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করা হয়েছিল। আমি কি ঠিক বললাম নাকি? তার সাথে তুলনাটা হয়েছিল, ঠিক বললাম কি নাকি হ্যাঁ ম্যাম, গন্ডগোল ওটাই করলাম? ছিল। হ্যাঁ, হুম। যাই হোক। তো সেই জায়গা থেকে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইংল্যান্ড অ্যাজ এ গ্রেট নেশন এটাকে অ্যাড করে দেওয়া। নেক্সট, এটাকে আরো সুন্দর করে আরেকটু ছোট করে ভাবলে বেরিয়ে আসবে। আপনারা মানে এরকম বড় প্যাসেজ যখন আবার কিন্তু ভাববেন জিনিসটা নিয়ে, যে যেমন লিখেছেন আবার পরে ভাববেন। বড় প্যাসেজ গুলো পেলে কি হয়, যতবার আপনি ভাববেন জিনিসটাকে নিয়ে তত নতুন কিছু বেরিয়ে আসবে, সময় দিতে হবে। আর পরীক্ষার হলে তো সেই সময়টারই অভাব থাকে, সেই জন্যই প্র্যাকটিসটা করা। নেক্সট, হিজ ন্যারেটিভ depicts the real lives of medieval English people, যেটা বলছিলাম একদম সহজ ভাষায় লেখা। যে মানে ওই যেটা বলছে যে এখানে অ্যাক্সিডেন্টাল, মানে অ্যাক্সিডেন্টাল মিক্সচার অফ মানে ক্যারেক্টার, এখানে যে ক্যারেক্টার গুলোকে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে তুলে এনে প্লেস করা হয়েছে তার ন্যারেটিভের মধ্যে, যার জন্য তাকে নভেলিস্ট বলা হচ্ছে, সেই জিনিসটা দেখুন এখানে অ্যাড করা হলো। হিজ ন্যারেটিভ depicts the real lives of medieval English people। এবার তার কন্ট্রিবিউশনটা যে ততটা ঠিক করে ইভালুয়েটেড হয় না সেটা।
but his contribution has not completely been evaluated. কিন্তু তার কন্ট্রিবিউশনকে ঠিকঠাকভাবে ইভ্যালুয়েট করা হয়নি. He is considered as the father of English poetry only in the sense of denoting the juncture of Anglo-Saxon and French period, but his elemental efforts to shape the language is sometimes overlooked. বা এখানে এভাবে করা যেতে পারে, he is considered as the father of English language. এই এখানে ওয়ার্ড হয়তো একটু বেশিও থাকতে পারে, এই জায়গাটাকে আপনারা বাদও দিয়ে দিতে পারেন. He is considered as the father of English poetry, but his elemental efforts to shape the language is sometimes overlooked. তাহলে তাকে ইংলিশ পোয়েট্রির পিতা বলা হয় ঠিকই, কিন্তু তার যে মৌলিক প্রচেষ্টা এই ল্যাঙ্গুয়েজটাকে শেপ করার ক্ষেত্রে সেটাকে সবসময় কিন্তু ঠিকঠাকভাবে দেখা হয় না. Some consider the Canterbury Tales as an adaptation from Boccaccio with a little upgradation in characterization. তাহলে কিছু জন ক্যান্টারবরি টেলসটাকে একটা অ্যাডাপ্টেশন, বোকাচিওর থেকে নেওয়া একটা অ্যাডাপ্টেশন হিসেবে ট্রিট করে, যেখানে ক্যারেক্টারাইজেশনে সামান্য কিছু আপগ্রেডেশন করা হয়েছে. কিন্তু Chaucer's works have not received much recognition, particularly due to the prejudice of the inferiority of medieval English language and civilization. কিন্তু চসারের লেখা ততটা রেকগনিশন পায়নি মূলত দুটো কারণে, সেটা হচ্ছে মিডাইভাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সিভিলাইজেশনকে খানিকটা ইনফেরিয়র করে দেখা হয়. এটাই কিন্তু আমাদের পরের পয়েন্টগুলোতে ছিল, পরের পার্টের যে পয়েন্ট ছিল তার মধ্যে এগুলোই কিন্তু ছিল. তো আমি জাস্ট এখানে পয়েন্টগুলোকে তুলে লিখে দিয়েছি. এখানে কিন্তু ওই অ্যারাউন্ড 100 সামথিং ওয়ার্ডস কিন্তু রয়েছে, প্রপারলি গোনা হয়নি, তবে ওরকম ওয়ার্ড কিন্তু রয়েছে. আপনারা অনেকেই দেখলাম 80-82টাতে লিখেছেন, তো তার থেকে একটু বড় কিন্তু করা যাবে, কিন্তু কারণ আমার পয়েন্টগুলো থাকাও তো জরুরি, যে চসারকে গুরুত্ব দেওয়া হয়নি, কেন গুরুত্ব দেওয়া হয়নি, বা তাকে কি হিসেবে ট্রিট করা হয়. যে ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হিসেবে ট্রিট করা হয় ঠিকই, কিন্তু তার এফার্টটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না. তো সেই যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমাকে রাখতে হবে. সেই জন্য মোটামুটি এইভাবে যদি একটা লেখা যায়, একটা মোটামুটি জিনিস কিন্তু দাঁড়িয়ে যাবে. এই হচ্ছে আজকে টোটাল আনসার কিটা ছিল প্রেসির ক্ষেত্রে. কারো কোনো রকম প্রবলেম থাকলে বলুন.